আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, তবে যতই সকাল থেকে শুরু করি না কেন সারা দিনে কি করি সেটার ক্লিপ কিন্তু আমি আর নিতে পারি না। একটা সময় গিয়ে দেখা যায় টায়ার্ড হয়ে পড়ি কিংবা আলসেমি চলে আসে, না হয় রেকর্ড করতে করতে এমনভাবে টাইম চলে যায় যে এরপর আর আমার রেকর্ড করার জন্য টাইমই থাকে না। তো যাই হোক, সকালবেলা কিছু টুকিটাকি কাজ আগে থেকে করে নিচ্ছি ব্রেকফাস্টটা করার আগে। আমি আবারও বেশ কিছু রুটি বানিয়েছিলাম, সেগুলো এখন বক্সে রেখে দিব, আর বাকি কিছু আছে যেগুলো দিয়ে আমি ব্রেকফাস্ট করব এখন। প্রতিদিনই ভাবি যে সকালে আমি একা একা কী দিয়ে ব্রেকফাস্ট করি সেটা একটু রেকর্ড করব, কিন্তু ওইটা আমার কখনোই করা হয় না। নর্মালি বেশ কিছু ব্রেকফাস্টের ক্লিপ তো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তবে সেটা ফ্রাইডে কিংবা স্যাটারডের ক্লিপ। আমি একা যখন ব্রেকফাস্ট করি ওইটা তেমন একটা রেকর্ড করা হয়নি, তো সেইটা আর করা হয়ে ওঠে না। কারণ আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে 8টা সাড়ে 8টা পর্যন্ত টানা কাজ করি, তারপর আমাকে একটু রেস্ট নিতে হয়। এরপর যখন রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে আমি রেকর্ড করা শুরু করি, তখন না আর রেকর্ড না, সরি, ব্রেকফাস্ট করতে যাই, তখন আমার আর রেকর্ড করতে ইচ্ছে করে না, কারণ এত ক্ষুধা লাগে আর আলসেমিও কাজ করে। তো সকাল 6টা বাজে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার একদমই সমস্যা হয় না, কিন্তু পরে যখন আমি একটু রেস্ট নিয়ে উঠতে যাই সেই সময়টা এত আলসেমি লাগে, এক অ্যালার্ম আমার 3বার 4বার বাজে, তারপর উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, কোনো একদিন হয়তো বা শেয়ার করব। আজকে আমি একটা কি বলে সেটা নাস্তা বানাবো সন্ধ্যার জন্য, প্লাস লিয়ানের স্কুলের জন্য, সেটার জন্য যে ভিতরে এক ফিলিংস চিকেনের সেটা রেডি করছি। তো এভাবে সবাই রেডি করেন। তারপরে একটু করে বলে দিই, আমি বাটারের মধ্যে রসুনটাকে একটু ভেজে তারপর দিয়েছি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভাজার পর আমি চিকেন দিয়ে দিলাম। এই চিকেনগুলোকে আমি আগে থেকে আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে এরকম শ্রেডেড করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো মতো ভেজে তারপর মাঝখানে আমি আবারও একটু তেল দিয়েছি, এখানে বাটার দেওয়ার কথা, যেহেতু আমি প্রথম দিকে বাটার দিয়ে দিয়েছি, তারপরে আর বাটার ইউজ করলাম না। দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দাটা দিয়ে চিকেনের সাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে এখন দিয়ে দিলাম আমি দুধ। তো এভাবে চিকেনের ফিলিং সবাই বানান আমি জানি, কারণ স্যান্ডউইচের জন্য এটা মোস্ট ফেভারিট একটা ফেমাস একটা চিকেন ফিলিং। তো এভাবে করে দিয়ে তারপর আমি গোলমরিচ আর লবণ দিয়ে এখন একটু ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো মিক্স করে নিব। আর এর আগেও আমি এরকমভাবে চিকেনের ফিলিং বানিয়েছিলাম স্যান্ডউইচ বানানোর জন্য, তবে আজকে স্যান্ডউইচ বানাবো না, আজকে অন্য একটা কিছু বানাবো। আচ্ছা, আমি কিন্তু আবার চিলি ফ্লেক্সও দিয়েছিলাম গোলমরিচ লবণ দেওয়ার পাশাপাশি, সেটা আমার বলতে খেয়াল ছিল না। তো এখানে আমি আগে থেকেই যে পিজার ডো সেটা বানিয়ে নিয়েছিলাম, তো এটা আর রেকর্ড করে নিই, কারণ পিজার ডো সবাই কম বেশি বানাতে পারেন। তো ওইটাকে রেডি করে রেখে তারপর আমি এই যে এরকম করে যে ফিলিংটা বানিয়েছি চিকেনের, সেটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আর এখন না ভয়েস দিতে এসে এই ডিজাইনটা দেখে না আমার কেমন যেন মনে হচ্ছে যে পা আছে না কোনো দৈত্য দানবের পায়ের আঙুলের মতো আর পায়ের মতো দেখা যাচ্ছে। তা আমি যখন এটা ডিজাইন করেছিলাম তখন তো ফ্রন্ট থেকে দেখেছিলাম, ওইরকম আমার কাছে বোঝা যায়নি, কিন্তু এখন যেহেতু আমি সাইড থেকে রেকর্ড করেছি, তো ওই সাইডটা দেখে এখন আমার কাছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এই যে আমি এরকম করে ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এর আগে এইভাবে ডিজাইন দিয়ে আমি কখনোই কোনো কিছু বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো দেখলাম যে ইউটিউবে এই টাইপের ডিজাইন করে এখন অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স বানায়, তো ভাবলাম কেননা আমিও একবার একটু ট্রাই করে দেখি। আর যেহেতু আমি এটা ওভেনে বেক করব, সো চারপাশ এভাবে চেপে চেপে বন্ধ না করলেও চলে, এটা চুলায় ফ্রাই করলে তখন দেখা যায় চারপাশটা ভালো মতো বন্ধ করতে হয়। এখন এরকম করে আমি সবগুলো রেডি করে নিব।
আর আজকে কিন্তু আমি বেশি একটা মানে স্ন্যাক্স বানাচ্ছি না, কারণ এই ধরনের জিনিস বানাতে না অনেক টাইম লাগে আর একটু কষ্টও লাগে। তো মাঝে মধ্যে কিন্তু খুব ইচ্ছে করে বানানোর জন্য, আর যখন ইচ্ছে করে তখন এরকম করে হুটহাট করে বানিয়ে ফেলি, তবে কোয়ান্টিটি খুবই কম রাখি যেন মানে বেশি কষ্ট একটা না হয়। কারণ এই ধরনের স্ন্যাক্স বানাতে একটু কষ্টই, কারণ কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু আজকে যে স্ন্যাক্সটা বানাচ্ছি এটা একদম সকাল থেকে শুরু করেছি, কারণ সন্ধ্যার সময় এই জিনিস বানাতে গেলে দেখা যায় আমার আর বানানো হয়ে ওঠে না। তো ভাবলাম যে কেননা এটা আজকে সকালবেলায় বানিয়ে রেডি করে রাখি, তারপর আমার যে রেগুলার রান্না কাজ সেগুলো করব। তো সবগুলো আমি এভাবে বানিয়ে উপরে যে ডিমের কুসুম আছে সেটা আমি ব্রাশ করে দিলাম সবগুলোতে। আর ডিমের কুসুম ব্রাশ করলে যে কত সুন্দর কালার আসে সেটাই সবারই কম বেশি জানা আছে। তারপর কিছু সেজেমি সিড দিয়ে এখন আমি হচ্ছে এটাকে ওভেনে বেক করে নিব। মাঝে মধ্যে আমার এমন হাসি পায় যে সেদিন আমি না সেজেমি সিড কিনতে গিয়েছিলাম, তো মানে মুদির দোকানে গিয়ে বলছি যে সেজেমি সিড আছে কি না। তো লোকটা না মানে কোনোভাবেই বুঝতে পারছে না যে সেজেমি সিড কি, আর এটার বাংলা যে তিল সেটা আমি নিজেও ভুলে গিয়েছি। মানে ইংরেজি বলতে বলতে এমন একটা অবস্থা হয়েছে, এটার বাংলা অ্যাকচুয়াল নামটা আমিও মানে মনে করতে পারছিলাম না। তো লিয়ানাকে জিজ্ঞেস করছিলাম, মামুনি এটার বাংলার নাম কি? তো লিয়ানা তো আরও বলতে পারবে না। তারপর লোকটাকে বুঝালাম যে এরকম বানের উপরে যে সাদা সাদা ছোট ছোট দেয়, তখন উনি গিয়ে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা হচ্ছে তিল। তো যাই হোক, তখন আর সেই মুদি দোকানে আমি এটা পাইনি, পরে সুপার শপ থেকে নিয়ে এসেছি। আচ্ছা, আমি না যে কোনো জিনিসই বেক করি না কেন দেখা যায় ওভেনে যে পিজার অপশনটা আছে সেটাতে দিয়ে আমি শর্টকাট করে না ফাঁকিবাজি ওয়েতে বেক করে নিই। আর আমার স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পেরেছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। আচ্ছা, এমন অনেক জিনিস আছে যেটা দেখবেন যে আমরা কিন্তু বাংলা নামটা জানি, কিন্তু ইংলিশ সবসময় উচ্চারণ করতে করতে হুটহাট করে কিন্তু মাথায় আসতে চায় না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এমন অনেক জিনিসের মানে নাম আছে যেগুলো আমি সবসময় ইংরেজিতে উচ্চারণ করি, কিন্তু বাংলাটা জানা সত্ত্বেও সহজে মানে মুখ দিয়ে বের হয় না। সেই সাথে বাংলা বলার ক্ষেত্রেও একই অবস্থা হয় আমার, বাংলা বলতে বলতে ইংরেজিটা সহজে আর মুখ দিয়ে বের হয় না। তো যাই হোক, আজকে আমি লাইফে ফার্স্ট টাইম 250 গ্রাম আলু কিনেছি। আর এই 250 গ্রাম আলু কিনতে গিয়ে কিন্তু আমার কোনো প্রবলেমই হচ্ছিল না, কারণ আলুর যে দাম, তো 250 গ্রাম হোক আর আধা কেজি হোক কেনা যেতেই পারে। আর এই নতুন আলু নর্মালি আমি যখন অনেক বেশি দাম থাকে তখন কিনি না। তো এবারও আমার সেই প্ল্যানই ছিল। তো আমি যখন গতকালকে সবজি কিনতে গিয়ে নতুন আলুর দাম জিজ্ঞেস করলাম, সবজিওয়ালা যখন আমাকে দামটা বলল তখন আমি আর দাম শুনে নেইনি। বলল যে এখন এই দাম দিয়ে মানে এই আলুটা খেতে যতটা মজা লাগবে পরবর্তীতে কিন্তু তত একটা মজা লাগবে না। তো আমি ভাবলাম যে কোনো সমস্যা নেই, দাম কমলেই খাবো। কিন্তু তার পরের দিন যখন আমি আবার মানে সবজি কিনতে গেলাম তখন কিন্তু নতুন আলু দেখে আমার খেতে ইচ্ছে করছিল। মনে হলো যে আমি আজকে ফুলকপি, তারপর কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করে খাবো। তো এর জন্য আমি 250 গ্রাম মানে আলু নিয়েছি। আর 250 গ্রাম নেওয়ার কারণ হচ্ছে আমার ঘরে অলরেডি আলু আছে, মানে পুরান আলু যেটা সেটা আছে। তো অযথা আর বেশি করে নিয়ে তো লাভ নেই, আর তাছাড়া এত দাম। তো এর জন্য 250 গ্রাম নিয়ে এসেছি। আমার ফ্রিজের অবস্থাটা তো দেখেছেন, যতই গুছাই না কেন কোনোভাবেই গুছানো থাকে না। তাছাড়া আমি এত মানে সস ক্যান ফুড ইউজ করি যে এগুলো দিয়ে আরও বেশি এলোমেলো হয়ে থাকে। তো আমি হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে যে অর্গানাইজারটা কিনেছি, তো আজকে হচ্ছে সেটা দিয়ে আমার ফ্রিজটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এই জিনিসটা হচ্ছে অনেকটাই কাজের, মানে অনেকটা বলতে কি খুবই কাজের জিনিস। আপনার সবগুলো জিনিস হচ্ছে এরকম করে একটা জায়গায় এখন মানে রয়ে যাবে। এভাবে দেখা যায় ছাড়া ছাড়া রাখলে কি হয়, এক একটা এক এক জায়গায় থাকে, আবার জায়গা ছেড়ে দেখা যায় একটু সামনে একটু পেছনে চলে যায়। কিন্তু এরকম জিনিসের মধ্যে রাখলে না দেখা যায় যে তখন আর এই প্রবলেমটা হয় না। যদিও একটা টার্ন টেবিল দিয়ে আমার কিছুই হয়নি, আপনারা দেখতেই পেরেছেন যে আশেপাশে তারপরও কত কিছু রয়ে গিয়েছে, এগুলো রাখতে পারিনি। তো যাই হোক, যতটুকুই রাখা যায়।
আর এভাবে রাখার পরে জিনিসপত্র নিতে কিন্তু খুবই ইজি। এই যে যখন যেটা মন চাবে আমি এভাবে ঘুরিয়ে তারপর নিয়ে নিব। আর মাঝখানে যে জিনিসটা রেখেছি সেটা আমার তেমন একটা ইউজ হয় না, তো ওই জন্য ওইটা আমি মাঝখানে রেখে দিয়েছি। লাস্ট ব্লগে আমার ডাস্টারটা দেখে বেশ কিছু আপু জানতে চাচ্ছিলেন যে আমি এই ডাস্টারটা কোন জায়গা থেকে কিনেছি। তো এটা হচ্ছে আমি স্টান মল্লিকার নিচে কিছু শপ আছে 1299 নামে, যেমন নাবিল শপ, নিউ হানি ডিউ শপ, এরকম বেশ কিছু শপ আছে, সেখান থেকে কিনেছি। আচ্ছা, সেই সাথে আরেকজন আপু জানতে চাচ্ছিলেন আমার এই স্ট্রেনার বাস্কেটটা আমি কোন জায়গা থেকে কিনেছি। তো পেজের নামটা আমি আপুকে বলে দিয়েছি, মানে সব কিনি একটা পেজ আছে সেখান থেকে। এখন ওইখানে এই বাস্কেটটা অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না। তো লাস্ট ব্লগে আবার আপুটাও কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে কতগুলো না কত টাকা, মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আপু আপনি কি বলেছেন। তো আমি হচ্ছে দুইটার অ্যান্সার আপনাকে একসাথেই দিয়ে দিচ্ছি। আমি এরকম দুইটা সেট কিনেছি, মানে দুইটা সেট বলতে দুইটার একটা সেট কিনেছি। একটা হচ্ছে লার্জ না, একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে মিডিয়ামটা। তো দুইটা মিলিয়ে আমার কাছে ডেলিভারি চার্জ সহ মানে দাম পড়েছিল হচ্ছে 600 টাকার মতো। এখন কিন্তু এইরকম স্ট্রেনার বাস্কেট আমি আর কোনো পেজেও দেখি না, কোনো শপেও দেখি না। এখন আরও অন্যরকম অনেক ধরনের বের হয়েছে, তো এই ডিজাইনটা নেই। তবে আমার কাছে এটা ইউজ করে এত বেশি ভালো লাগে, খুবই মানে ইউজফুল একটা স্ট্রেনার বাস্কেট, আর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। আচ্ছা, আমি হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ করছি আর কি। আমি যে গতকালকে চিকেনের ফিলিংটা বানালাম সেইটা তো এতগুলো আমার লাগেনি, কিছু লেফট ওভার রয়ে গিয়েছিল। তো সেইটার সাথে আমি এখানে আজকে যে সেজওয়ান সস আছে সেইটা, তারপর হচ্ছে কিছু মানে মোজারেলা চিজ দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমি আজকে অন্য একটা নাস্তা বানাবো। এরকম করে চিকেনের ফিলিং বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, তো সেটা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানানো যায়। ফিলিংটা একই হলেও বিভিন্ন ধরনের শেপ কিংবা ডিজাইন দিয়ে যদি নাস্তা বানানো হয় আর মাঝে মধ্যে এটা সেটা যদি এক্সট্রা অ্যাড করা যায় তখন কিন্তু মানে খেতে বেশ ভালো লাগে, আর মানে ছোটরা বুঝতেও পারে না তেমন একটা। তো যাই হোক, সেদিন না, লাস্ট ব্লগে আমার স্যামন মাছ দেখে লাবণী আপু বলছিলেন যে আপুদের দিনাজপুরে এই মাছটা পাওয়া যায় না। আসলে আপু কষ্টের কথা কি বলবো, আমাদের ঢাকাতেও এই স্যামন মাছটা খুবই রেয়ার, কোনো জায়গাতেই তেমন একটা পাওয়া যায় না। শুধু বড় বড় যে সুপার শপ আছে যেমন ইউনিমার্ট, হোলসেল ক্লাব, এগুলোতে পাওয়া যায়, তাও হচ্ছে আবার ফিলে হিসেবে, মানে আপনার মানে কি বলে সেটা প্রসেস করা থাকে। একটা ফিলে আপনি কিনবেন, সেখান থেকে মাছ কাটলে সর্বোচ্চ 2 পিস থেকে 3 পিস বের হবে, আর সেই ফিলের প্রাইসটা হচ্ছে 1700 থেকে 1800 টাকা। তো এত টাকা দিয়ে তো 3 পিস মাছ কেনার কোনো মানেই হয় না। তো আমি যেটা করি যে মাঝে মধ্যে ডিসিসিতে যাই, তো ডিসিসিতে দেখা যায় প্রায় সময়ে পাওয়া যায়, তবে খুবই রেয়ার, মানে সব সময় না। তো যখন পাই তখন মাঝে মধ্যে কম দাম থাকে, আবার মাঝে মধ্যে বেশি দাম থাকে। তো এর আগে যখন আমি গিয়েছি তখন এটার প্রাইস মানে কেজি চাচ্ছিল 1800 টাকা। আমি দাম বলার পরও আমাকে দেয়নি, তো আমি আর নিইনি। এরপর যখন মানে লাস্টবার যখন গিয়ে নিয়ে এসেছি তখন এটার প্রাইস আমার কাছে 1100 টাকা কেজি চাচ্ছিল। তো আমি দামাদামি করে 700 টাকা কেজিতে মানে 1 কেজি 1.5 কেজির মতো স্যামন মাছ হয়েছে আর কি। এটা হচ্ছে আপনার করা থাকে, পিস করা থাকে, যেহেতু মাছটা অনেক বড় সাইজ। তো 1.5 কেজির মতো একটা পিস হয়েছে, সেটা আমি নিয়ে এসেছি। তো এরকম হচ্ছে 1-1.5 কেজি 700-800 টাকা কেজির মাছ তো আমরা খেয়েই থাকি, তো নেওয়া যায়। কিন্তু 1700-1800 টাকা দিয়ে প্রসেস করা 3 পিস মাছ সেটা তো কেনা ইম্পসিবল। তো যাই হোক, আমি এই যে দেখেন চিকেনের ফিলিং দিয়ে এটাকে আমি আজকে ওয়াফল স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তো একই পুর, দেখতে অন্যরকম আর খেতেও অন্যরকম একটু টেস্ট। বেশ অনেক দিন ধরে ইনস্টাগ্রামে দেখছিলাম যে ওয়াফল মেকারে দিয়ে এরকম বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানো যায়, তো আজকে আমিও একটা ট্রাই করলাম। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।